মৃত্যু মুখেও স্রোতের মুখে শুধু সার্থকের নামই ছিল, এই আক্ষেপটা এবার চিরজীবন রয়ে গেল সার্থকের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থককে যখন ডক্টররা ওটি থেকে বেরিয়ে বলতে থাকে যে অনেকটা ব্লিডিং হয়ে গেছে, তাই আমাদেরকে এমার্জেন্সি ব্লাড তাকে দিতে হবে, এখন তোমাকে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সার্থক বলতে থাকে যেখান থেকে হোক আমি আপনাকে ব্লাড এনে দেবো, আপনি প্লিজ আপনার ট্রিটমেন্ট চালিয়ে যান, স্রোতের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টররা বলতে থাকে যে দেখো সার্থক, আমরা বুঝতে পারছি যে তোমার আকুতিটা, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও যদি কোনোভাবেই আমরা স্রোতকে না বাঁচাতে পারি তাহলে আমি রিয়েলি ভেরি সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও স্রোতের পক্ষ থেকে আমরা কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছি না। তাহলে তুমি নিশ্চয়ই ডক্টর হিসেবে বুঝতেই পারছো যে এটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে এ কথা বলা মাত্র সার্থক যখন ওর বাবার কাছে গিয়ে ওর বাবাকে জড়িয়ে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা সার্থককে দূরে ঠেলে দিয়ে বলতে থাকে, ওকে কষিয়ে চড় মেরে, যে তোর লজ্জা করছে না, তুই কোন মুখে চোখের জল ফেলছিস রে অপদার্থ। আমি তো মনে করি যে তোর এখন পানিতে ডুবে মরাটা বেটার, কারণ তুই আর যাই হোক না কেন শুধু শুধু একটা ভালো মনের মানুষকে তুই মৃত্যুর দিকে ঠেলে দিলি, তাও আবার শুধুমাত্র তোর স্বার্থের জন্য। তুই এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলি বলতো? আমি তো ভেবেছিলাম যে না, অন্তত এই মেয়েটার সঙ্গ পেয়ে তুই অন্তত শুধরে যাবি, কিন্তু না, এখানে তো দেখলাম যে তুই মেয়েটার জীবনটাকে তছনছ করে দিলি, তুই মেয়েটাকে বরঞ্চ মৃত্যুর মুখে ঠেলে দিলি। আর এই সব কিছুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হলো গিয়ে আমি, তাই তুই কোনো মতে ওর জন্য ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করবি না, যা করার আমি করবো, তুই শুধু এখানে দাঁড়িয়ে থাক, তারপরে একবার শুধু আমার মেয়ের সুস্থ হওয়ার খবরটা আমি পাই, তারপরে দেখ তোকে আমি নিজ হাতে পুলিশের হাতে তুলে দেবো, তারপরে আমি দেখি যে তোর বিচার না হয়ে কোথায় যায়, তোকে কে বাঁচায় আমার হাত থেকে। অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যা দাদা, হসপিটালের মধ্যে এসব কী হচ্ছে বলো তো, এই সিক্রেটটা না করে বরঞ্চ যত শীঘ্রই সম্ভব ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করো, নয়তোবা তো মেয়েটাকে বাঁচানো যাবে না বলো তো, তাহলে তুমি কার হয়ে এরকম করে ওকে শাস্তি দিবে বলো তো। অন্যদিকে যখন সার্থক বলতে থাকে যে এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, মন খারাপ করে আমার একবার রাই দিদিভাইকে ফোন করতে হবে। অন্যদিকে রাইকে ফোন করা মাত্র রাই যখন স্রোতের এই অ্যাক্সিডেন্টের খবর শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে রাই 1 মিনিটও দেরি না করে যখন ওর গোটা পরিবার নিয়ে হসপিটালে এসে হাজির হয়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি প্রয়োজনে আমার শরীরে সব রক্ত দিয়ে দেবো, কিন্তু তা সত্ত্বেও স্রোতের যাতে কোনো কিছু না হয়, কারণ আঙ্কেল আমার এবং স্রোতের ব্লাড গ্রুপ সেম, আপনি প্লিজ আমার থেকে ব্লাড নিতে বলুন ডক্টরদেরকে। অন্যদিকে ডক্টররা বলতে থাকে যে বেশ ভালোই হয়েছে আপনার, আর অন্তত ব্লাডটা নিয়ে আমরা অন্তত স্রোতকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতে পারবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ডক্টর শেষ চেষ্টা নয়, আপনি কী সব ভুলভাল বলছেন বলুন তো, আপনাকে চেষ্টা নয়, আপনাকে অবশ্যই আমার স্রোতকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে, নয়তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত কী করে করবো। অন্যদিকে সার্থকের মুখ থেকে কথা শোনার পর রাইয়ের মা বলতে থাকে যে সত্যকার অর্থে এই ঠাকুরই ভালো জানে যে আমার মেয়েদেরকে সংসার জীবনে আরও কতটা দুঃখ কতটা যন্ত্রণা পোহাতে হবে। এক মেয়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেল, আরেক মেয়ে ডিভোর্স নিয়ে বসে আছে, আর অন্য মেয়ে মৃত্যুর শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই দিনটা দেখার জন্য কি ঠাকুর তুমি এখনও পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছিলে? কার হাতে আমি বিশ্বাস করে তুলে দিয়েছিলাম আমার এই ছোট্ট মেয়েটাকে? আমি আমার এই কলেজের টুকরো মেয়েটাকে যদি নিজের কাছে রেখে দিতাম তাহলে হয়তো এই দিন আজকে আমাকে পোহাতে হতো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।